তুমি আবার ডানে যাও, ডানে যাবো। দিয়েছ লাইভ দিয়েছ? এই কথা বলো না, এই তোমরা কথা বলো, ওরা মনে করবে কার সাথে চিল্লাছি। হ্যালো, এই কথা বলো না, কথা বলবো না, আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে কিন্তু। দেখি কি কি করাইছিলাম সেদিন। ওকে, লেখো আজকে লেখা হচ্ছে দুটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে। হেডিং দাও, কথা বলবা না কেউ। দুটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে এবং একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। হেডিংটাকে দাও। দুটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে এবং একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। সরলরেখা দ্বয়ের সাপেক্ষে বিন্দুটির অবস্থান ব্যাখ্যা করতে হবে। সরলরেখা দ্বয়ের সাপেক্ষে বিন্দুটির অবস্থান ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, মনে করো L1 একটা সরলরেখা, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করলাম, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। এখানে বলা হয়েছে L1 সাজ দ্যাট, এইটা মানে L1 এর পরিচয় কি জানো? কোন একটা সরলরেখার ডান পাশে 0 রেখে সবগুলোকে বামে পার করে যে রাশিটা পাওয়া যায়, সেই রাশিটা কিন্তু L1। L1 মানে সরলরেখার ইকুয়েশন না, L1 হচ্ছে বাম পক্ষের অংশটা। L2 যে কোনো একটা সরলরেখা, দ্যাট ইজ a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, রাইট? দুটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। ওকে, এবার প্রদত্ত বিন্দু মনে করো x1 y1। প্রদত্ত বিন্দু হচ্ছে p অফ x1 y1। তাহলে আমি যেটা দিয়েছিলাম যে দুটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে, রাইট? এখন বলো এই L1 এর বাম পাশে p বিন্দুটা বসালে একটা ধ্রুবক মান পাওয়া যাবে কিনা? ওই p বিন্দুটা যদি আমি এর বাম পক্ষে বসাই তাহলে একটা ধ্রুবক মান পাওয়া যাবে। এই L1 p মানে হচ্ছে p বিন্দুটি L1 এ বসালে প্রাপ্ত মান, রাইট? L2 p মানে কি? তাহলে p বিন্দুটা L2 এ বসালে প্রাপ্ত মান, তাহলে এটাও একটা ধ্রুবক মান পাওয়া যাবে, রাইট? তাহলে এটা একটা ধ্রুবক মান, এটা একটা ধ্রুবক মান। আরেকটা মান বের করব আমরা, x এর সহগের গুণফল আর y এর সহগের গুণফল, দ্যাট ইজ a1 a2 প্লাস b1 b2। বলো এই তিনটা মানই ধ্রুবক কিনা? L1 p নির্ণয়যোগ্য। L1 p মানে প্রদত্ত বিন্দুটা L1 এ বসালে প্রাপ্ত মান। L2 p ও নির্ণয়যোগ্য, আবার এটাও নির্ণয়যোগ্য, রাইট? এবারে সিদ্ধান্ত লেখো, L1 p ইন্টু L2 p ইন্টু a1 a2 প্লাস b1 b2, এই তিনটা ধ্রুবকের মান গুণ করে প্রাপ্ত মান যদি
এই তিনটা গুণ করেছি না বাবা? এই তিনটার গুণফল যদি লেস দেন 0 হয়, তা লেস দেন 0 হলে লেখো, লেস দেন 0 হলে পি বিন্দুটি সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণে অবস্থান করে। পি বিন্দুটি সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণে অবস্থান করে। মনে রাখার বুদ্ধি, লেস দেন 0 মানে ছোট, ছোট মানে সূক্ষ্ম। আমার কথা বোঝা নাই, যেন উলটপালট না হয়। ওকে, তাহলে লেস দেন 0 হলে সূক্ষ্ম কোণে অবস্থান করবে, আর এর উল্টাটা হলে যদি গ্রেটার দেন হয়, তাহলে গ্রেটার দেন 0 হলে স্থূল কোণে অবস্থান করবে। ওকে, তাহলে গ্রেটার দেন 0 হলে পি বিন্দুটি সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী স্থূল কোণে অবস্থান করবে। রিটেনে আসলেও এইভাবেই করবা। L1 পিটা পৃথকভাবে বের করে নিবা, L2 পিটা পৃথকভাবে বের করে নিবা। ক্লিয়ার? আর A1 A2 প্লাস B1 B2 পৃথকভাবে বের করে নিবা। এদের গুণফল দেখবা লেস দেন 0 নাকি গ্রেটার দেন 0। লেস দেন 0 হলে সূক্ষ্ম কোণে অবস্থান করে, আর গ্রেটার দেন 0 হলে স্থূল কোণে অবস্থান করবে। ক্লিয়ার? তাহলে একটা টাটকা অঙ্ক হয়ে যাক। তাহলে টাটকা অঙ্ক, আরো কথা আছে তো, আজকে মেলা কথা আছে। সকালের ব্যাচে মেলা কিছু পড়াইছি, তোমাদের লাস্ট ব্যাচে, কারণ এরপর আর ব্যাচ নাই, তার মানে তোমাদের সময়েরও শেষ নাই। হ্যাঁ, আর এই জন্যই তো এই হচ্ছে অনলাইনটা এখানে দিয়েছি। আচ্ছা লেখো, 3x - 4y + 1 = 0। অর্পিতা কীর্তনিয়া বলছে, চিটাগাং থেকে সম্ভবত, L1P এবং L2P কি বলছিল? নেট প্রবলেম ছিল, শুনি নাই। আচ্ছা বলে দিচ্ছি, L1P মানে কি, লাইন 1-এ পি বিন্দুটি অর্থাৎ প্রদত্ত বিন্দুটি বসালে প্রাপ্ত মান, রাইট? আর L2Pটা মানে কি, দ্বিতীয় সরলরেখায় পি বিন্দুটা বসালে প্রাপ্ত মান। ওকে, আচ্ছা লেখো এবার, 3x - 4y + 1 = 0। এটা হচ্ছে দাও 1 নম্বর ইকুয়েশন। এভাবে লিখি, হ্যাঁ, L1 such that 3x - 4y + 1 = 0, L2 such that 4x - 3y - 2 = 0। ওকে, এবারে লিখো 3-1 বিন্দুটি সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী, 3-1 বিন্দুটি সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণে নাকি স্থূল কোণে অবস্থান করে যাচাই করো। সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণে নাকি স্থূল কোণে অবস্থান করে যাচাই করো। ওকে, এখন আমার তো এখানে পি নাই, এখানে আছে 3-1, রাইট? আমি তোমাকে 3টা ধ্রুবক মান বের করতে বলেছি, রাইট? 1 নম্বর হচ্ছে L1P, পি মানে আমার কত, 3-1 বিন্দু। এটা লিখলেও হবে, এটা দ্বারা বোঝানো হয় 1 নম্বর সরলরেখায় 3-1 বসালে প্রাপ্ত মান। বলো বাবা, 1 নম্বর সরলরেখায় 3-1 বসানো মানে x এর জায়গায় 3 বসানো, আর y এর জায়গায় বসাও 3 × 9, 9 থেকে 4 যদি ক্ষয় হয় +1 হয়, ইকুয়াল টু কত হয়, 6, রাইট? এবারে L2 এ বসাও 3-1 বিন্দু, দিস ইকুয়াল টু কত রে বাবা, বলো? তাহলে 12 - 3 = 7। ওকে, এবার আমি বের করব A1 A2 প্লাস B1 B2। কে ক্লিয়ার?
বলো তো বাবা a1 a2 মানে কি x এর সহগের গুণফল। তাহলে 12 প্লাস b1 b2 মাইনাস 12 কই পেল? 12 প্লাস 12 যোগ করতে পারো ইকুয়াল টু 24। কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, তিনটা ধ্রুবক মান পাইছি কিনা বাবা বলো? গুণ করার দরকার নাই, শুধু আমাকে বলে তিনটার গুণফল গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0। এবার লিখো হেজেতু, না না, হেজেতু L1 of 3 1 into L2 of 3 1 into A1 A2 plus B1 B2 এটা গ্রেটার দেন 0, রাইট? সুতরাং 3 1 বিন্দুটি, সুতরাং 3 1 বিন্দুটি সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী স্থূলকোণে অবস্থান করে। সুতরাং 3 1 বিন্দুটি সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী স্থূলকোণে অবস্থান করে। ক্লিয়ার? এটা এইভাবেও ভাষা আসতে পারে যে 3 1 কে ধারণকারী কোণ, বা এভাবে ভাষা বলতে পারে 3 1 বিন্দুধারী কোণটি সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ। 3 1 বিন্দুধারী, নট গামী। গামী আর ধারী কিন্তু দুটো আলাদা কথা। গামী মানে 3 1 বিন্দুতেই যায়, আর ধারী মানে যে ধারণ করে। ঠিক মনে করো এই যে এই হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ। এখন একটা বিন্দু আছে এখানে, 3 1 বিন্দু আছে এখানে, রাইট? তাহলে 3 1 বিন্দুধারী কোণ কোনটা? এইটা নাকি এইটা? এইটা হবে, রাইট? অর্থাৎ 3 1 কে ধারণ করে যে কোণ, সেটাই হচ্ছে 3 1 বিন্দুধারী কোণ। ক্লিয়ার্স? তাহলে আমি এখান থেকে কনফার্ম হইলাম যে একটা বিন্দু সূক্ষ্মকোণে অবস্থান করে নাকি স্থূলকোণে অবস্থান করে। ওকে, এটুকু আসলে কোনো সমস্যা নাই। ভেরি গুড। আরো কথা আছে তো, এবার লেখো L1 একটা সরল রেখা যেটা কিনা এরকম A1x প্লাস B1y প্লাস C1 ইকুয়াল টু 0। L2 একটা সরল রেখা যা কিনা A2x প্লাস B2y প্লাস C2 ইকুয়াল টু 0, রাইট? লেখো L1 এবং L2 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। L1 এবং L2 এর L1 এবং L2 এর মধ্যবর্তী কোণের L1 এবং L2 এর মুনতাসির মাহমুদ বলেছে A1 A2 প্লাস B1 B2 ইকুয়াল টু 24। বুঝিনি। A1 A2 মানে সমীকরণের x এর সহগের গুণফল, প্রথম সমীকরণের x এর সহগ আর ইনটু দ্বিতীয় সমীকরণের x এর সহগ, এটাই হচ্ছে A1 A2। আর B1 B2 কোনটা বলো তো? y এর সহগের গুণফল। এবার আশা করি সে বুঝে নেবে, ঠিক না? A1 A2 প্লাস B1 B2 x এর সহগের গুণফল প্লাস y এর সহগের গুণফল। ও ওরাই অ্যান্সার দিয়েছে অবশ্য, দেখেছ? নীল আকাশ রানী আইডি থেকে বলছে ভাই আমি কি অফলাইনে যাইতে পারি? না, তুমি যদি অফলাইনের স্টুডেন্ট না হও আসতে পারো না, ঠিক আছে? তো যাই হোক, তাহলে L1 এবং L2 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সমদ্বিখণ্ডকের সমীকরণ L1 ডিভাইডেড বাই ইকুয়াল টু প্লাস মাইনাস L2 ডিভাইডেড বাই, আমি আগেই বলেছি L1 মানে কি? L1 মানে প্রথম সরলরেখার বামে যে রাশিটা থাকে সেটা, রাইট? আর L2টা কি? দ্বিতীয় সরলরেখার বামে যে রাশিটা থাকে সেটা। তাহলে L1 ইকুয়াল টু প্লাস মাইনাস L2 ডিভাইডেড বাই, এগুলো হয় না তোমাদের? ছিল কিন্তু এগুলো মেনি ইয়ার্স এগো তোমরা এটা শিখেছো। L1 এর নিচে হয় রুট ওভার
L1 এর x আর y এর সহগের বর্গের, তাহলে a1 স্কয়ার প্লাস এটা ইকুয়াল টু প্লাস মাইনাস L2 বাই a2 স্কয়ার প্লাস এর উপরে রুট। এটাই হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ক্লিয়ার? বাট সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নাকি স্থূলকোণের সমদ্বিখণ্ডক এখান থেকে কনফার্ম হওয়া যায় না এখানে, রাইট? শুধু যদি আসে দুটা সরলরেখা দিয়ে যে সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, চোখ বন্ধ করে আমরা এই সূত্র ইউজ করব। প্রথম সরলরেখার বামপক্ষ ডিভাইডেড বাই ওই সমীকরণেরই রুট ওভার এই এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় সরলরেখার বামপক্ষ ডিভাইডেড বাই ওই সরলরেখার রুট ওভার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ। এবার আসলে কিছু সিদ্ধান্ত নিয়ে নিই, এক কথায় সব বলে ফেলবো। কোনো প্রকার বইয়ের যে চারটা সূত্র লেখা আছে ওইটা না, এটা লেখো a1 a2 প্লাস b1 b2। লক্ষ্য করো, আবারও বলছে মুনতাসির মাহমুদ, a1 a2 মানে x এর সহগের গুণফল, আর b1 b2 মানে তাহলে x এর সহগের গুণফল প্লাস y এর সহগের গুণফল, দ্যাট ইজ a1 a2 প্লাস, তাহলে লিখো a1 a2 প্লাস b1 b2 যে চিহ্ন বিশিষ্ট হবে, a1 a2 প্লাস b1 b2 যে চিহ্ন বিশিষ্ট হবে সেই চিহ্ন ব্যবহার করে, এটা কিন্তু আমরা রিটেনে ইউজ করতে পারবো। হ্যাঁ, a1 a2 প্লাস b1 b2 যে চিহ্ন বিশিষ্ট হবে সেই চিহ্ন ব্যবহার করে যে সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যায়, সেই চিহ্ন ব্যবহার করে যে সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যায় সেটি হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, সেটি হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে a1 a2 প্লাস b1 b2 যে চিহ্ন বিশিষ্ট হবে সেই চিহ্ন ব্যবহার করে যে সমদ্বিখণ্ডক পাওয়া যায় সেটি হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। ক্লিয়ারস? এখন আসো, আমি এখন অঙ্ক করব এবং মেলা প্রকার অঙ্ক করবো এবার। হ্যাঁ, একটা উদ্দীপক লিখে বহুশীল প্রশ্ন লিখবো আমরা এবার। 3x minus 4y plus 1 equal to 0. L2 such that 4x minus 3y minus 2 equal to 0. Right? ক নম্বর প্রশ্নটা লিখো। সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। ক নম্বর প্রশ্নে লিখো সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। বলো, এখানে কি উল্লেখ আছে সূক্ষ্মকোণের নাকি স্থূলকোণের? তাহলে প্রথম সূত্রটা কাজ করবে, প্লাস মাইনাসের সূত্রটা, রাইট? তাহলে ক নম্বর প্রশ্ন লিখেছ সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। একবারে সরাসরি সলভ করবা, নির্ণয়ের সমীকরণ একবারে লিখবা। নির্ণয়ের সমীকরণ L1 মানে এটা 3x minus 4y plus 1 divided by root over 9 plus 16 একবারে লিখলাম, কিছু মনে করলাম? প্রথম সরলরেখার বামপক্ষ ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ, এটা ইকুয়াল টু প্লাস মাইনাস, রাইট? প্লাস মাইনাস দ্বিতীয় সরলরেখা, দ্যাট ইজ 4x minus 3y minus 2 ডিভাইডেড বাই রুট ওভার 16 প্লাস 9। বলো, কিছু করেছি? এই 5 আর এই 5 তো মারবে ড্রাইভ, তারপরে প্লাস চিহ্ন ব্যবহার করে একটা সমদ্বিখণ্ডক পাবা, মাইনাস চিহ্ন ব্যবহার করে একটা সমদ্বিখণ্ডক পাবা। কি ক্লিয়ার? সমস্যা আছে? এবারে খ নম্বর প্রশ্ন লেখো।
খ নম্বর প্রশ্নে লেখা সূক্ষ্ম কোণের সমাধিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। সূক্ষ্ম কোণের সমাধিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। পরীক্ষার খাতায় কিভাবে প্রেজেন্ট করবে এই অঙ্ক সেটা আমি বলে দিচ্ছি। ওকে, সূক্ষ্ম কোণের সমাধিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। পরীক্ষায় লিখবা এভাবে দেওয়া আছে L1 সার্চ দ্যাট, L2 সার্চ দ্যাট, লিখে নাও যে দেওয়া আছে এটা লিখে নিলাম। তোমাদের তো লিখতে সময় লাগবে। হয়েছে? এবার লিখবা এখানটায়, এখানে A1 ইকুয়াল টু, মুনতাসির মোহাম্মদ শুনে নাও তুমি, A1 ইকুয়াল টু এখানে 3, B1 ইকুয়াল টু -4, রাইট? আমি তো C1 এর উপর নির্ভরশীল না। A1 এর মান 3, B1 এর মান -4। এবার আসো, A2 এর মান 4, B2 এর মান কত রে বাবা? -3, রাইট? আগে আমি A1 A2 প্লাস B1 B2 এর চিহ্নটা দেখে নেব। তাহলে অতএব A1 A2 প্লাস B1 B2 দিস ইকুয়াল টু 12 প্লাস 12 ইকুয়াল টু 24, যা কিনা গ্রেটার দেন 0 অর্থাৎ পজিটিভ। তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে A1 A2 প্লাস B1 B2 এটা পজিটিভ। তাহলে সত্যি করে বলো বাবা, A1 A2 প্লাস B1 B2 এর যে চিহ্ন আসবে সেই চিহ্ন ব্যবহার করে কোন সমাধিখণ্ডক পাওয়া যায়? বাট আমার চাইছে কি, সুতরাং কোন চিহ্ন দিতে হবে? সুতরাং প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই, কনফার্ম হয়ে গেছে এখন। তাহলে অতএব সূক্ষ্ম কোণের সমাধিখণ্ডকের সমীকরণ, অতএব সূক্ষ্ম কোণের সমাধিখণ্ডকের সমীকরণ একবারে লিখবো আমরা। ওকে, 3x - 4y + 1 ডিভাইডেড বাই √9 + 16, এইটা ইকুয়াল টু, আমাকে যদি বলতো স্থূলকোণের সমাধিখণ্ডক, তখন A1 A2 প্লাস B1 B2 এর যে চিহ্ন হতো সেটাই বসাতাম। বাট আমাকে বলেছে কিসের সমীকরণ, তাহলে আর উল্টা চিহ্ন বসাতে হবে। তাহলে -4x - 3y - 2 ডিভাইড বাই √16 প্লাস 9। বলো অ্যান্সার আসবে কিনা? ক্লিয়ার তো? কোনো সমস্যা আছে কিনা ভাইজান কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। সমস্যা আছে? ক্লিয়ার? কিন্তু এই অঙ্ক তো আসবে না পরীক্ষায়। গ নম্বর প্রশ্নে লেখো, গ গ যেটা এখন করাবো সেটা আমি হলে পরীক্ষায় দিতাম, তোমরা জানি না যে তোমরা সেটা। গ নম্বর প্রশ্ন লেখা, 3-1 বিন্দুধারী কোণের সমাধিখণ্ডক। ভাইয়া চিহ্নটার ব্যাপার আরেকবার বোঝাই দেন, আরেকবার বলেন। আচ্ছা, কনসেপ্টটা হচ্ছে A1 A2 প্লাস B1 B2 যে চিহ্ন বিশিষ্ট হবে। বলো A1 A2 প্লাস B1 B2 চিহ্ন পজিটিভ নাকি নেগেটিভ? আমি তোমাদের এক কথায় লিখে দিয়েছি, 4টা সূত্র পৃথক পৃথক ভাবে না লিখে দিয়ে, রাইট? যে A1 A2 প্লাস B1 B2 যে চিহ্ন হবে সেই চিহ্ন এখানে ব্যবহার করলে স্থূলকোণের সমাধিখণ্ডক পাওয়া যায়। আমার তো চিহ্নই দুইটা, একটা প্লাস আর একটা, প্লাসের জন্য স্থূলকোণের সমাধিখণ্ডক, তাহলে মাইনাসের জন্য কি হবে? আর যদি এই প্লাস না এসে এখানে মাইনাস আসতো তাহলে মাইনাসের জন্য হতো স্থূলকোণ। অর্থাৎ A1 A2 প্লাস B1 B2 এর যে চিহ্ন সেই চিহ্নের জন্য স্থূলকোণের সমাধিখণ্ডক, তার অপোজিট চিহ্নের জন্য সূক্ষ্মকোণের সমাধিখণ্ডক। সোজা হিসাব। কে ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এবারে গ নম্বর কি লিখতেছ? লেখো 3-1 বিন্দুধারী
3 1 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। এই প্রশ্নটা অনেক সুন্দর। আগে তোমাকে চেক করে নিতে হবে 3 1 বিন্দুটাকে ধারণ করে কোন কোণ, সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ, তারপরে সেই কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে। আমি কমপ্লিটলি অঙ্ক করে দিচ্ছি, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে লিখবা তা লিখো, দেওয়া আছে। প্রশ্নটা তো ওটাই রে পাগলা। 3 1 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, তাই কিনা? 3 1 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। ওকে, লিখো, দেওয়া আছে L1 such that 3x minus 4y plus 1 equal to 0. L2 such that 4x minus 3y minus 2 equal to 0. Right? এখানটায় A1 equal to 3, B1 equal to minus 4, A2 equal to 4, B2 equal to minus 3. সব পরিচয়গুলো দিয়ে নিয়েছি। আগে আমাকে চেক করতে হবে 3 1 বিন্দুটি সূক্ষ্মকোণে অবস্থান করে নাকি, তাহলে এটা প্রকাশ করার জন্য তিনটা জিনিস লাগে। L1 of 3 1 into L2 of 3 1 into A1 A2 plus B1 B2, right? This equal to L1 of 3 1 মানে কি, লাইন 1 এ 3 1 বিন্দুটা বসালে প্রাপ্ত, 3 1 বিন্দু বসালে কত আসে রে বাবা? তাহলে এটা আসে 6, একবারে লিখলাম, কিছু মনে করলাম, ইন্টু 3 1 বিন্দুটা দ্বিতীয় সরল রেখায় বসাও 7 ইন্টু A1 A2 প্লাস B1 B2 কত 24। গুণ করার কোনো প্রয়োজন নাই, সময় লস করার কোনো দরকার নাই। তোমরা যে মনে করবা যে গুণ করবো 6 7 42 ইন্টু 24 গুণ করে দেখি কত হয়, এটার দরকার নাই, রাইট? গুণ না করে বলবা এটা গ্রেটার দেন, আমি বলেছিলাম এই তিনটা রাশির মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ওই 3 1 বিন্দুটা কোন কোণে অবস্থান করবে গো? তাহলে অতএব 3 1 বিন্দুটি স্থূলকোণে অবস্থান করে। বিন্দুটি স্থূলকোণে অবস্থান করে। ওকে, এবার আসো, স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করতে গেলে কার চিহ্নের উপর নির্ভরশীল তুমি? তাহলে এখানটায় A1 A2 প্লাস B1 B2। এবার লেখো এখানে A1 A2 প্লাস B1 B2 ইকুয়াল টু 12 প্লাস 12 ইকুয়াল টু 24, যা কিনা 0 থেকে বড়, অর্থাৎ পজিটিভ, রাইট? তাহলে আমি দেখেছি 3 1 বিন্দুরা কোন কোণে অবস্থান করে। তুমি চাচ্ছ স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আমরা জানি A1 A2 প্লাস B1 B2 এর যে চিহ্ন হয় সেই চিহ্ন ব্যবহার করলেই স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। তাহলে অতএব 3 1 বিন্দুধারী অর্থাৎ 3 1 বিন্দুধারী অর্থাৎ স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। কারণ আমরা ইতিমধ্যে স্যারকে প্রমাণ করে দিয়েছি যে 3 1 বিন্দুটি স্থূলকোণে অবস্থান করে। কি মিথ্যা কথা বললাম বলো তো? অতএব 3 1 বিন্দুধারী অর্থাৎ স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ ওই যেভাবে করব 3x minus 4y plus 1 divided by root over 9 plus 16
ইকুয়াল টু প্লাস, শুধু প্লাস, মাইনাস তো না, 4x মাইনাস 3y মাইনাস 2/√16 প্লাস, এইভাবে পরীক্ষা খাতায় প্রেজেন্ট করে দিয়ে চলে আসবা। কে ক্লিয়ার? এখানে স্যারও বুঝবে যে প্রথমে ছেলেটা প্রমাণ করে নিয়েছে যে বিন্দুটা কোন কোণে আছে, তারপরে ওই কোণের সমাধিখণ্ডক বের করার জন্য যার উপরে নির্ভরশীল সেটাও তো দেখে দিয়েছে। কি ক্লিয়ার কিনা বলো? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ে কেবলমাত্র মূল বিন্দুধারী কোণের একটা সমাধিখণ্ডক আছে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। মূল বিন্দুধারী কোণের সমাধিখণ্ডক বইগুলোতে যেটা আলোচনা করা আছে সেটা হচ্ছে C1 এবং C2 এর চিহ্ন দিয়ে, ওইটা কেবলমাত্র মূল বিন্দুর ক্ষেত্রে, অন্য কোনো বিন্দুর ক্ষেত্রে C1 C2 এর চিহ্ন দিয়ে কাম হয় না। তোমাকে এই কনসেপ্টে আসতেই হবে, রাইট? তাহলে মূল বিন্দুর ক্ষেত্রে তোমরা এই কনসেপ্টটি কাজে লাগাও। মূল বিন্দু মানে কি 0 0, তাহলে 0 0 একবার এখানে বসাও, একবার এখানে বসাও, আর এটা বের করো। বের করে তুমি দেখো যে পজিটিভ আসে নাকি। গ্রেটার দেন 0 হলে 0 0 বিন্দুটি স্থূলকোণে অবস্থান করে, লেস দেন 0 হলে, মোট কথা এটা হচ্ছে মাস্টার মেথড। ওকে? আর C1 C2 এর চিহ্ন বিবেচনা করে যেটা বইয়ে লেখা আছে সেটা কেবলমাত্র মূল বিন্দুর ক্ষেত্রে, অন্য কোনো বিন্দু দিলে পারবা না। আর তোমরা জানো যশোর বোর্ডে একটা প্রশ্ন এসেছিল অন্য একটা বিন্দু দিয়ে, এরকম প্রশ্ন এসেছিল একটা, ঠিক আছে? তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, যদি স্যার লেস দেন 0 হতো, কোনটা লেস দেন 0 হতো স্যার? আনাস বিন ইকবাল, যদি স্যার লেস দেন 0 হতো, মানে A1 A2 প্লাস B1 B2 যদি লেস দেন 0 হতো, তাহলে মাইনাসের জন্য স্থূলকোণের সমাধিখণ্ডক। আমি তো কনফার্ম হয়ে গেছি যে 3 1 বিন্দুটা স্থূলকোণে অবস্থান করে, তাহলে স্থূলকোণের সমাধিখণ্ডক নির্ণয় করতে হবে। তাহলে A1 A2 প্লাস B1 B2 এর চিহ্ন কি হচ্ছে সেটা দেখবো আমি। তাহলে A1 A2 প্লাস B1 B2 যদি লেস দেন 0 হতো, তাহলে মাইনাসের জন্য স্থূলকোণের সমাধিখণ্ডক হতো। কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে। আর মোস্তাক যে ক্লাস করতেই আছে, কি ক্লিয়ার? আনাস বিন ইকবাল, হ্যাঁ ক্লিয়ার লিখেছে, দেখো দেখো দেখো। যাই হোক, এবার আসো, এবারে যে অঙ্কটা দেবো সেটা আমি পরীক্ষা দিতাম সিরিয়াসলি একবার 100%। এখন যে অঙ্কটা দেবো আমি, ঘ নম্বর অঙ্ক লেখো, ঘ নম্বর হয়ে গেছে না? এবারে এই ঘ নম্বর অঙ্কটা লেখো এরকম: প্রদত্ত সরলরেখাদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্নকারী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। প্রদত্ত সরলরেখাদ্বয়ের সাথে, প্রশ্নটা লিখো তোমরা যারা দেশ বিদেশ থেকে আসো। প্রদত্ত সরলরেখাদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্নকারী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। যা 3 1 বিন্দু দিয়ে যায়। এবার দেখেছ, এবার কিন্তু 3 1 বিন্দু ধারী কোণের সমাধিখণ্ডক বলি নাই, এবার 3 1 বিন্দুতেই সত্যি সত্যি যায়। তাহলে প্রদত্ত সরলরেখাদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্নকারী সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3 1 বিন্দু দিয়ে যায়। ক্লিয়ার? চখাম একটা প্রশ্ন, অসাধারণ একটা প্রশ্ন। এটার ফিলিংসটা মানে সেই লেভেলের। অনেকের ধারণা দুটা সরলরেখার সাথে সমান সমান কোণ উৎপন্নকারী সরলরেখা মানেই সমাধিখণ্ডক। এটা মিথ্যা কথা। এটা সত্য যে সমাধিখণ্ডক দুটা প্রদত্ত সরলরেখার সাথে সমান সমান কোণে উৎপন্ন করে, রাইট? কিন্তু কোণের সমাধিখণ্ডক যে সমান সমান কোণ উৎপন্ন করবে এমন কথা না। এটার বেসিকটা হচ্ছে এরকম, সহজভাবে বলছি।
এবার কাটবে না, যাই হোক। এবার আসো, এখানে একটা সরল লেখা আছে, বেসিকটা শোনো। দুটা সরল লেখার সাথে সমান সমান কোণ উৎপন্নকারী সরল লেখা বলতে কি বোঝায় এটা আগে তোমাকে বুঝতে হবে। ওকে, এই হচ্ছে দুটা সরল লেখা, এটা প্রদত্ত সরল লেখা, কিন্তু আগে বেসিক বোঝাচ্ছি তারপরে অঙ্ক করব। এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, রাইট? এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক আছে। আমি অন্য কালার নিচ্ছি। মনে করো এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা, রাইট? তার মানে কি এই কোণ আর এই কোণ সমান, এটা সত্য। এটা যদি সমদ্বিখণ্ডক হয়, ভাইজান কি ঠিক কিনা? তাহলে এই সাদা সরল লেখাটা এই দুটা হলুদ সরল লেখার সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, রাইট? এখন আসো, যদি আমি এই কাজটা করি যে এটাকে মনে করো ক্লোন করলাম, করার পরে এখান থেকে এদিকে হটিয়ে নিয়ে গেলাম, সমান্তরালে সরিয়ে নিয়ে গেলাম, এটাকে কিছু করেছি? আচ্ছা, কিছু করিনি কিন্তু। এখন তোমাদের সাথে আমার একটা কথা আছে, এখানে বলবো কথাটা। বলো, এই কোণ আর এই কোণ সমান কিনা? তাহলে এইটা যদি আলফা হয়, এটাও আলফা, রাইট? আচ্ছা, এইটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা, অনুরূপ কোণ, কারণ এটা আর এটা সমান্তরাল। আর হলুদ সরল লেখাটা হচ্ছে ছেদক, তাহলে এটাও আলফা, এটাও আলফা, রাইট? আচ্ছা, ভেরি গুড। এই কোণ মানে কিন্তু এই কোণ আলফা, আর এইটা যদি আলফা হয় এটাও কিন্তু আলফা। কি বোঝো না এই ব্যাপারটা? এবার আমাকে বলো, এই সরল রেখা হলুদ রেখার সাথে আলফা কোণ উৎপন্ন করে, আবার এই রেখার সাথেও, আবার এই সরল রেখাটাও এই দুটো রেখার সাথে কত কোণ উৎপন্ন করে? তাহলে কি এরা আলাদা কোণ উৎপন্ন করে? তাহলে কি দুটা সরল রেখার সাথে সমান সমান কোণ উৎপন্ন করতে হলে সমদ্বিখণ্ড কি হতে হবে এমন কোনো মানে আছে? অন্য কোনো সরলরেখা হতে পারে না। তবে অন্য সরলরেখাটা ডেফিনেটলি হবে এই সমদ্বিখণ্ডকের সমান্তরাল। আমার কথা কি বুঝতে পারিস? অন্য সরলরেখাটা হবে যে সকল সরলরেখা দুটা সরলরেখার সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, সেই সকল সরলরেখা হবে সমদ্বিখণ্ডকের সমান্তরাল। এটা লিখে রাখো নোট করে। যে সকল সরলরেখা, এই যে বিদেশিরা তোমরাও লিখো, যে সকল সরলরেখা দুটি সরলরেখার সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, যে সকল সরলরেখা দুটি সরলরেখার সাথে, প্রদত্ত দুটি সরলরেখার সাথে, হ্যাঁ, যে সকল সরলরেখা প্রদত্ত দুটি সরলরেখার সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, তারা সকলেই, তারা সকলেই প্রদত্ত সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমান্তরাল হয়। তারা সকলেই প্রদত্ত সরলরেখাদ্বয়ের, তারা সকলেই প্রদত্ত সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমান্তরাল হবে। অত্যন্ত ভালো একটা কনসেপ্ট, অসাধারণ একটা অঙ্ক। যে কনসেপ্টের অঙ্কটা দিয়েছে বাটাম খুলে যাবে 90% স্টুডেন্টের বাংলাদেশের। সিরিয়াসলি বলছে, কারণ উভয় অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে, উভয় অক্ষের সাথে বলছি, উভয় সরলরেখার সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে, আবার 3-1 বিন্দুতে যাবে। এখন বলো তো, এই সরলরেখাটা কি এই সমদ্বিখণ্ডকের সমান্তরাল না?
তাহলে এটা যদি আবার 3 1 বিন্দুতে পাস করে দিই তাহলে কি কে এর মান পাবো না আমি? কি মিথ্যা কথা বলছি আমি? তাহলে এই অঙ্কটা করতে গেলে তোমার কত কিছু জানতে হবে শোনো। প্রদত্ত সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করা জানতে হবে, 1 নম্বর স্টেপ। তাহলে এই ধরনের অঙ্ক সলভ করার স্টেপ 1। স্টেপ 1 লেখো, প্রদত্ত সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের প্রদত্ত সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে। কি ঠিক কিনা বলো? এটা ফার্স্ট স্টেপ। ওমা তো দুটা না, কেমন কথা? ওমা তো দুটাই তো হবে, তাই না বলো? এ মানুষ না আমি লিখ রে, দেখো তো, এই যে মনে করো এটাও তো একটা সমদ্বিখণ্ড, এর সমান্তরাল এই সরলরেখা কি তোমার এদের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে না রে পাগলারা? তো সেটাই তো বলছি, ঠসি কথা। কি হয়েছে বাবা? আচ্ছা, ভেরি গুড। তাহলে 1 নম্বর স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপটা কি বলো? ওই প্রাপ্ত সমদ্বিখণ্ডকের সমান্তরাল 3 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক কিনা বলো? প্রাপ্ত সমদ্বিখণ্ডকের সমান্তরাল কিন্তু ওই বিন্দুগামী। কোন বিন্দুগামী? যে বিন্দুটা প্রশ্নে দেওয়া থাকবে, রাইট? আমার এখানে না হয় আজকে 3 1 দেওয়া আছে, কালকে তো 3 2 দেওয়া থাকতে পারে, তাই কিনা? প্রদত্ত সমদ্বিখণ্ডকের সমান্তরাল কিন্তু ওই বিন্দুগামী। কোন বিন্দুগামী? যে বিন্দুটা দেওয়া থাকবে। তাহলে আমরা যে অঙ্কটা আমি দিয়েছিলাম ঘ নম্বরে, তার কমপ্লিট অ্যান্সার আমরা এখন করব, রাইট? নিয়ম জানলে তো সব অঙ্ক পারা যায়, কথা বলো না? তাহলে দেওয়া আছে L1 such that 3x minus 4y plus 1 equal to 0, L2 such that, সেই প্রথম দুটা সমীকরণ নিয়ে কিন্তু কাজ করতেছি আমরা, 4x minus 3y minus 2 equal to 0 হয়েছে? তাহলে প্রথম স্টেপটা কি? সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করা, রাইট? তাহলে 1 ও 2 এর মধ্যবর্তী কোণের 1 ও 2 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ 3x minus 4y plus 1 divided by 5 একবারে লিখলাম, আর ভালো লাগছে না রুট দিতে। এটা ইকুয়াল টু প্লাস মাইনাস 4x minus 3y minus 2 divided by, কি কিছু করেছি? এবার আসো, 5 5 তো কাটা যাবে, প্লাস চিহ্ন নিয়ে পাওয়া যাবে x প্লাস y মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা সমদ্বিখণ্ডক, কি বলে ভাইজান? এবার মাইনাস চিহ্ন ব্যবহার করে পাই 7x মাইনাস 7y মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক কিনা বলো? এই যে বলে দেবো বা এখানে যে দুটা সমীকরণ পাইছি, এই দুটা সমীকরণ এই দুটা সরলরেখার সাথে সমান সমান কোণ উৎপন্ন করে কিনা বলো? করে। আমরা জানি কোন একটা নির্দিষ্ট বিন্দুগামী যদি হয়, সমান সমান কোণ উৎপন্নকারী হয়, অবশ্যই সেই সরলরেখাগুলো এই সমদ্বিখণ্ডকের কি হয়? সমান্তরাল হয়। এবং কোন বিন্দুতে যেতে হবে? তাহলে এটা দাও ইকুয়েশন নম্বর 3।
এবং এই সমান্তরাল এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী প্রথম দিনে আমি তোমাদেরকে শিখাইছি এক লাইনে লেখা যায়, এখানেও এক লাইনে ইউজ করতে পারবা তুমি। হ্যাঁ 100%। এবার লেখো অতএব 3 লেখো 3-এর সমান্তরাল কিন্তু 3-এর সমান্তরাল, অনেকে অ্যান্সার করে ফেলেছে তো, ওই যে দেখো শ্রাবণী, ও সময় কোনটাকে সমীকরণ বের করেছে কেবল। তাহলে 3-এর সমান্তরাল কিন্তু 3-1 বিন্দুগামী, 3-এর সমান্তরাল কিন্তু 3-1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমি একবারে শিখাইছিলাম। এখানে এক্স প্লাস ওয়াই হবে, ধ্রুবকটা যার নামে 400 নম্বর গলিতে যাবে, রাইট। এক্স প্লাস ওয়াই কোন বিন্দুতে যাবে, ইকুয়ালটি লিখবা 3 + 1, তাহলে আর স্যার মার্ক কাটতে পারবে না। স্যার এখানে বুঝেছে যে এটার সমান্তরাল মানে এই দুটার কোনো চেঞ্জ হবে না। 3-1 বিন্দুটা বসে সিদ্ধ করাতে হবে, মানে বাম পার ইকুয়াল টু ডান পার ফলন হতে হবে। বাম পারে যে ফলন ডান পারেও একই ফলন হতে হবে। 3-1 বিন্দুটা বসালে বামে 4 হয়, তা ডানেও কত হতে হবে, সেটাই আছে কিনা বলো। এটাও তো সিদ্ধ করা বোঝায়, এটাও কি বয়েলের সূত্র না? যে 3 + 1 বামে বসাইতাম, ডানে ওটাই বসাইছি, সুতরাং সিদ্ধ হলো, এটাই অ্যান্সার। কিন্তু এবার লেখো 4-এর সমান্তরাল 4-এর সমান্তরাল কিন্তু 3-1 গামী, কিন্তু 3-1 গামী সরলরেখার সমীকরণ 7x - 7y সমান্তরাল হওয়ার জন্য এটার তো কোনো চেঞ্জ হয় না, বলে এইটুকু রাখলেই সমান্তরাল হয়, রাইট। এবার কোন বিন্দু দ্বারা সিদ্ধ করাইতে হবে এটাকে, তা 3-1 বিন্দুটা বামেও যা থাকবে ডানেও কি থাকতে হবে, তাহলে 3-1 বিন্দুটা বসাও না এখানে প্লিজ। 3-1 বিন্দু বসালে এভাবেই লেখো, স্যারকে এভাবে বোঝাও, 7 × 3 - 7 × 3-1 বিন্দু দ্বারা সিদ্ধ করাইছি না ভাইজান, বলো তো। দেখো 3-1 বিন্দুটা বামে বসালো যা হবে, ডানেও কিন্তু সেটাই আছে, অর্থাৎ এটা হবে 7x - 7y = 21 - 7 মানে কি, এটাই অ্যান্সার। বা 7 দ্বারা কাটতে পারো সর্বোচ্চ। কি বোঝা গেল না? যদি এগুলো কিছুই মনে না থাকে, তোমরা যেটা শিখেছো সেটাই। এর সমান্তরাল সরলরেখার সমীকরণ x + y + k = 0, ইহা 3-1 বিন্দু আমি দিয়ে k এর মান বের করে k এর মান ওই জায়গাতে বসিয়ে পাই। কে ঠিক কিনা বলো? কে? নীল আকাশ রানী নিশ্চিত, ওর মানে ধান্দা হচ্ছে অফলাইনে আসার। হ্যাঁ শোনো গা, হ্যাঁ যাই হোক, কে ক্লিয়ার বাবা? আমার খুব সুন্দর প্রশ্ন কিন্তু হয়ে গেল। এবার লেখা যশোর বোর্ড 2017 গ নম্বর প্রশ্ন। দাও বই খাতা, প্রশ্নটা কোথায় পাবো আমি? যশোর বোর্ড 2017। তুলেছিলে? হ্যাঁ পাইছি। এই কথা বলো না, দেখো গ নম্বর প্রশ্নটা আমরা করব। প্রশ্নটা তুলছি আগে। এখানে একটা অক্ষর দেওয়া আছে ই, এর স্থানাঙ্ক দেওয়া নাই। এখানে একটা অক্ষর দেওয়া আছে বি, এখানে একটা অক্ষর দেওয়া আছে সি, রাইট।
এবারে এখানে একটা বিন্দু দেওয়া আছে a of 3 5, হয়েছে? এবার আসো ভাইজান, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে 2 1, সি এর স্থানাঙ্ক দেওয়া আছে 6 3। ওকে, এখন আমি তোমাদেরকে বলতে চাই, কি বলতে চাই, যা বলা সেটা বলছি। এবার তোমাকে বলা আছে ইবিসি, ইবিসি কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। প্রশ্নটা হচ্ছে ইবিসি কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আমার অত্যন্ত পছন্দের একটা অঙ্ক হয়েছে এটা, সমদ্বিখণ্ডকের সমীকরণ। অনেকে অনেকভাবে চিন্তা করবে, এবং এখানে একটা এরকম চিহ্ন দেওয়া আছে, তার মানে ইবিসিটা কি কোণ বলো তো? 90 ডিগ্রি কোণ। তোমরাই বলো, তোমরা দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ জানো, L1/√2 এরকম কিনা? ওইটা তখনই অ্যাপ্লাই করো যদি সরলরেখা দুটি পরস্পরের উপর লম্ব না হয়। ওখান থেকে আমরা যে সমদ্বিখণ্ডকটা পাই, একটা পাই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আর একটা পাই। এখন বলো, এখানে দুটা সরলরেখা পরস্পরের উপর লম্ব, এদের কি সূক্ষ্মকোণ স্থূলকোণ বলে কিছু আছে? তাহলে এখানে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকও বলা যাবে না, স্থূলকোণের সমদ্বিখণ্ডকও বের করা যাবে না। বাট এখানে সমদ্বিখণ্ডক পেতে হবে একটা, বলে এখানে সমদ্বিখণ্ডক পেতে হবে একটা। এখানে আমাকে যে কাজটা করতে হবে, কে? হ্যাঁ, 45 ডিগ্রি কোণে, বাট এই বিন্দুগামিত হবে না, ঠিক আছে? এবারে এটার আগে ঢাল বের করে নিই আমরা, বিসি সরলরেখার ঢাল। তাহলে দেখো এম বি সি, বা এটা M1 লিখি, তাই না? তাহলে সব থেকে ভালো হবে, সময় কম লাগবে। তাহলে M1 ইকুয়াল টু, অর্থাৎ বিসি এর ঢাল কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর মানে 3 - 1, ভুজদ্বয়ের অন্তর মানে 6 - 2 ইকুয়াল টু হাফ, রাইট? এই ঢাল পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ঢাল পজিটিভ হওয়া মানে ওই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে। আমি কি বুঝাতে পারলাম বাবা তোমাদের কাছে? তাহলে আমি যদি এবার অ্যাকচুয়াল একটা চিত্র আঁকি, কয় চুয়াল? আচ্ছা, এবার আসছো কেন রে? এবারে বলো, এইটা এই কোণকে সমদ্বিখণ্ডিত করবে মানে এই কোণটা কত? 45 ডিগ্রি কোণে। কি মিথ্যা কথা বলছি আমি? আচ্ছা, তাহলে এই সরলরেখাটার ঢাল আমার আসবে M2, রাইট? ও ভাইজান, তোমাদেরকে আমি বলতে চাই, এখানে আছে এক্স অক্ষরেখা, অত্যন্ত অত্যন্ত মানে কি বলবো, সেই লেভেলের কনসেপ্ট লাগবে অঙ্ক করতে গিয়ে। এটা তো এক্স রেখা। বলো, এখান থেকে তুমি কনফার্ম হয়ে গেছো যে বিসি সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে। তার মানে বিসি সরলরেখাটা এরকম দেখতে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ তৈরি করেছে? সূক্ষ্মকোণ তৈরি করেছে, রাইট? এবং এই কোণটার মান তো এটা, রাইট? এবারে আমার এই যে বাহুটা, তাহলে এটা যদি বি বিন্দু হয়, ধরে নাও এটা বি বিন্দু, রাইট? আর এটা ধরে নাও সি বিন্দু, তাহলে ই বিন্দুটা এরকম করে একটা জায়গায় আছে, রাইট? এটা ই বিন্দু, কারণ 90 ডিগ্রি হতে হবে। বাট আমি চাচ্ছি এই কোণকে কি করতে হবে, তাই কিনা? মানে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী। আগে আমাকে বলো, এটা সূক্ষ্মকোণ, এটাও তো 45 ডিগ্রি কোণ। tan ইনভার্স হাফ কত ডিগ্রি হয়? এটা শুধু ক্যালকুলেটরে তোমরা একটু মনে মনে দেখে নিবা। tan ইনভার্স হাফ কত ডিগ্রি হয়? বের করে নাও ক্যালকুলেটরে। ও মা, বসে আছো কেন? 26.56 আর 45 এর সাথে যোগ হবে। মনে করো এই আমরা তো এই সরলরেখাটা ঢাল চাচ্ছি অ্যাকচুয়ালি কয় চুয়ালি? আচ্ছা, তাহলে এই সরলরেখাটা ঢাল বের করতে গেলে
এই কোণ প্লাস এই কোণের ট্যানজেন্ট লাগবে না আমার? মিথ্যা কথা বলছি? বলো, এই কোণটা তুমি পাইছো tan ইনভার্স হাফ, tan ইনভার্স হাফ, আর এই কোণটা কত পাইছো? 45 ডিগ্রি। কি মিথ্যা কথা? তাহলে অতএব নিম্নের সরলরেখার ঢাল tan ইনভার্স হাফই রাখো, কোনো সমস্যা নাই। ওকে, নিম্নের সরলরেখার ঢাল নিম্নের সরলরেখার ঢাল m2 ইকুয়াল টু 45 ডিগ্রি, সরি tan 45 ডিগ্রি tan অফ 45 ডিগ্রি প্লাস tan ইনভার্স হাফ, দুটাই তো কোণ নাকি গো? তাহলে দিস ইকুয়াল টু ওই দিকে কত পাইছিল? 26 পয়েন্ট, ওর সাথে 45 যোগ করো, 71 और আবার টেনজেন্ট বের করো, কত এসছে? এক কানের পর দেখবে tan অফ 71.56 নাকি কত আসে? তাহলে m2 এর মান কত আসলো? তাহলে m2 এর ঢাল জানো, রাইট? এই তাহলে এটার ঢাল তুমি জানে গেছো, এটার মান কত? 3। ক্লিয়ার? ও ভাই, এটার ঢাল জানো, এই সরলরেখাটা কোন বিন্দুগামী? একটা বিন্দু আছে, ঢাল আছে, এই সরলরেখার সমীকরণ বের করা যাবে কিনা? তাহলে অতএব সরলরেখাটির সমীকরণ, অতএব সরলরেখাটির সমীকরণ। এত সোজা না ভাইজান, তোমার এই চিত্র মতে এই সরলরেখাটার সমীকরণ বের করতে বলেছে, রাইট? অর্থাৎ তোমার নিম্নের সরলরেখাটা এই সরলরেখা থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে, ঘটনা তো এটা দেখে না? তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষের থেকে কত ডিগ্রি কোণে ঘোরানো আছে প্লাস এর কোণটা, তাহলে এর ঢালটা আমি পেয়ে যাবো। তখন আমি কি বোঝাতে পারলাম না বাবা, বলো তো? এর ঢালটা পজিটিভ, এর ঢাল পজিটিভ মানে এই সরলরেখাটা নিজেই এক্স অক্ষের সাথে 26.56 কোণ উৎপন্ন করে রেখেছে, অর্থাৎ এইটা এখান থেকে আরো 45 ডিগ্রি ঘোরানো। তাহলে এই সরলরেখাটা অ্যাকচুয়ালি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? 45 প্লাস tan ইনভার্স হাফ। তাহলে এই সরলরেখাটার ঢাল কত? 3। কি ক্লিয়ার? তো ঢাল জানা, বিন্দু জানা, সিন্ধু জয় করা যাবে কিনা? তাহলে অতএব নিম্নের সরলরেখার সমীকরণ y - 1 ইকুয়াল টু 3 ইন্টু x - 2। এটা এই বিন্দুর এখানে কাজ নাই, এই বিন্দুতে ক আর খ অ্যান্সার হবে। এই বিন্দুর এখানে কোনো কাজ নাই, বাট আমি দেখলাম এই গাইডওয়ালারা কি করেছে জানো? এ বিন্দু সূক্ষ্ম কোণে নাকি স্থূল কোণে এটা দেখাইছে। আরে ভাই, 90 ডিগ্রি কোণের মধ্যে আবার কিসের সূক্ষ্ম কোণ স্থূল কোণ? আমার কথা বোঝো না? হ্যাঁ, ও তো নিয়ে আসতেই পারবে না এটাতে, কারণ a1 a2 প্লাস b1 b2 এখানে 0 আসবেই, বোঝো নাই? তাহলে এই বিন্দু ধারী কোণের মানে ওনারা দেখাইছে 3-5 বিন্দু ধারী কোণের সমদ্বিখণ্ডক। এই 3-5 কে ধারণ করে কোন বিন্দুটা, মানে কোন কোণটা, সেই কোণের সমদ্বিখণ্ডক। কিন্তু এখানে কি সূক্ষ্ম কোণ স্থূল কোণ আছে? তোমরা বলো, তাই কি না? অতএব এইভাবে করাটা বেটার। আর একভাবে করতে পারতাম যদি এই ভেজাল না করতা, কারণ আমি না, ওখানে আরেকটা কাহিনী আছে, m2 এর মান পজিটিভ নেব মানে কি নেগেটিভ নেব, এটা বোঝার জন্য এখন বলতে চাচ্ছি আমি। শোনো, এখানে আরেকটা কনসেপ্ট আছে। m1 এর মান কি পাইছে ভাইজান? পজিটিভ, যা কিনা 26 পয়েন্ট সামথিং, আর এদিকে আরো 45 ডিগ্রি 71 পয়েন্ট সামথিং, 71 পয়েন্ট সামথিং মানে পজিটিভ, অর্থাৎ m2 এর মান হবে পজিটিভ, m2 এর মান হবে। তো আমরা এটাও তো জানি tan 45 ডিগ্রি ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2, এটা জানি না? প্লাস মাইনাস ব্যবহার করে আমার m2 এর পজিটিভ মানটা লাগবে, m2 এর পজিটিভ মানটা লাগবে। এখন m1 এর মান তুমি জানো কিনা? m1 এর মান কত? হাফ বসিয়ে দিয়ে m2 এর মান এখান থেকে বের করতে পারবা না? সেটাও হবে। ওইটা না করে আমি আগেই কনফার্ম হয়ে গেছে যে m3 এর মান এইভাবে বের করা যায়, ঠিক আছে? ওইভাবে না করে এইভাবে করাটাই বেটার। ওইদিকে আবার পজিটিভ হওয়ার কারণ বলতে হবে, m2 এর মান যে পজিটিভ হবে এর কারণ বলতে হবে তোমাকে।
ওই যে এই কারণ বলতে হবে যে বিসি সরলরেখাটা এক্স অক্ষের সাথে 26.56 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওর সাথে আরো 45 ডিগ্রি কোণ ঘড়ি কাঁটায় বিপরীতে ঘোরানো 71.56, তাহলে তো কোণ হয়েই গেল। তাহলে তো তোমার শুধু মন দরকার আমার, রাইট? তাহলে 10 71.56টাই তো হচ্ছে আমার নিম্নের সরলরেখার ঢাল। কি ক্লিয়ার? তাহলে কি অঙ্ক দিয়েছিল বুঝছো তো? এই অঙ্ক কয়জন পারবে আমাকে এটা বুঝাও, তাই না? তো আমি তো এই অঙ্ক জীবনে সলভ করিনি, এবার প্রশ্ন দেখতে আসে দেখলাম এরকম প্রশ্ন সলভ করাইনি আমি। তো আমি পারলাম কি জন্য? কারণ আমার মাথার ভিতরে জুস আছে, ঠিক না? জুস লাগবে। আর কোন অঙ্ক বাদেছে কি তোমাদের 5টা সলভ করতে গিয়ে? হ্যাঁ, তাহলে তোমরা 5টা যে সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম তার সলভ কমপ্লিট। তাহলে আজকে বাকি যে আরো বোর্ডের প্রশ্নগুলো আছে ওগুলো আবার দেখতে থাকবো। হ্যাঁ, আমি ছবি তুলে দিয়ে দেবো নি। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। এদের কি অবস্থা অনলাইনের? কোনটা? এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই 2 নম্বর যে চিত্রটা, এই চিত্রটা বলেছে আরেকবার মানে কমপ্লেন না, মানে এক্সপ্লেন করতে আর কি। মানে বিসি সরলরেখার ঢাল যেটা আমি তোমাদেরকে প্রথম দিনে শিখাইছিলাম, কোন সরলরেখা যদি ঢাল পজিটিভ হয় সেটা হয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্নকারী সরলরেখা, আর ঢাল যদি নেগেটিভ হয় স্থূলকোণ। এখানে যখন আমি ঢাল পাইলাম, ঢাল দেওয়া থাকলে কোণ বের করা যায় না এক্স অক্ষের সাথে, তো আমি সেটাই বের করতে যাচ্ছি। ঢাল দেওয়া আছে হাফ, তাহলে এক্স অক্ষের সাথে কোণ কত? তো tan θ = হাফ, তাহলে থিটা কত? এই জন্য তো tan ইনভার্স হাফ হয়েছে। এখানে একজন বলেছে ভাই tan ইনভার্স হাফ কেন কোণ, রাইট? আমি যেহেতু বিসি সরলরেখা ঢাল পাইছি হাফ, সুতরাং এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করবে tan ইনভার্স ঢাল। এটা আমি শিখাইছিলাম কিন্তু, tan ইনভার্স ঢাল। তাহলে tan ইনভার্স ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এটাকে আরো ঘড়ি কাঁটার বিপরীতে 45 ডিগ্রি কোণে ঘোরানো হয়েছে। তাহলে এই যে তুমি যে সরলরেখাটা নির্ণয় করতে চাচ্ছ, সেই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মোট কত কোণ উৎপন্ন করলো? 45 ডিগ্রি প্লাস tan ইনভার্স হাফ, সোজা হিসাব। 26 পয়েন্ট কত সেটা দেখারই বিষয় না। তাহলে মোট কোণ হচ্ছে এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত। ঢাল মানে কি এই কোণের ট্যানজেন্ট নেবা না, সেটাই তো নিয়েছি আমরা। নিয়ে তো ঢালের মান পাইছি কত? 3। কি ক্লিয়ার? ওকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কিসের গুণফল ভাই? হ্যাঁ, ওটা তো সমকোণী ত্রিভুজ হয় রে পাগলা। হ্যাঁ সরি, সমকোণ উৎপন্ন করে সরলরেখাদের না। a1 a2 প্লাস b1 b2 যদি 0 হয়, তুমি যদি l1 p যদি 0 হতো, তাহলে বুঝতে হতো p বিন্দুটা l1 এর উপরে অবস্থান করে পাগলা, ঠিক না? ওকে, খোদা হাফেজ।